दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কে নরেন্দ্র মোদী অনেক কথা জোর নিয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতির বিষয় নয়, বরং কূটনৈতিক বিশ্বাস, মানবতা এবং স্বার্থের দ্বন্দ্বকে পরিষ্কার করে সামনে নিয়ে আসে। আজকের এই এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। যখন কোনো দেশ বিপদে পড়ে, বিপদ বলতে আমি যদি স্পেসিফিক করে বলি তাহলে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, যুদ্ধ কিংবা স্বাস্থ্য বিপর্যয়, সেই সময় প্রকৃত বন্ধু কে আর কে শুধুমাত্র সুবিধাবাদী তা একেবারে স্পষ্ট হয়ে যায়। মানে খুব স্বাভাবিকভাবে দেখতে গেলে বিপদেই যেরকম মানুষকে বোঝা যায় যে এ আমার বন্ধু আর এ আমার শত্রু, দেশের ক্ষেত্রেও তাই হয়। ভারত বারবার প্রমাণ করেছে যে সে শুধু নিজের স্বার্থ নয়, মানবিকতার খাতিরেও বিপদের সব সময় পাশে থাকে। কিন্তু প্রশ্ন উঠছে যে যে দেশগুলোর পাশে ভারত দাঁড়িয়েছে তারা কি সেই বিশ্বাসটাকে মর্যাদা দিতে পেরেছে, নাকি সুযোগ বুঝে তারাই ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আজকে এই নিয়েই আমাদের এপিসোড। আজকে এই নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কিছু দেশের ভূমিকা দেখব, ভারতের সেখানে অবদান দেখব এবং নেপথ্যে রাজনৈতিক যে বাস্তবতা সেটাকে একটু বোঝার চেষ্টা করব। বিপদের সময় ভারতের ভূমিকা, ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ভারত মনে করে পুরো বিশ্বই একটা গোটা পরিবার। প্রথমে যে পয়েন্টটা রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক কিংবা বন্যা বা সুনামির মতন ভয়ঙ্কর বিপর্যয়, ভারত বহুবার তার প্রতিবেশী এবং দূরবর্তী দেশগুলোতে দ্রুত ত্রাণ পাঠিয়েছে। চিকিৎসক দল, ওষুধ, খাদ্য সামগ্রী, উদ্ধারকারী বাহিনী, এর সমস্ত পাঠানো হয়েছে কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই। এরপর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, কোভিড-19। আমরা জানি যে কোভিড-19 গোটা পৃথিবীকে বদলে দিয়েছে। কোভিড-19 অনেক কিছু বুঝতে শিখিয়েছে, অনেক নতুন টার্ম আমাদের ডিকশনারিতে অ্যাড করে দিয়েছে। সেখানে ভারতের কি ভূমিকা? যখন বিশ্বের অনেক উন্নত দেশ নিজের জন্য ভ্যাকসিন মজুত করছিল, তখন ভারত শুরু করেছিল ভ্যাকসিন মৈত্রী। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এরকম বহু দেশ ভারতের থেকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে ভ্যাকসিন পেয়েছে। এরপরে আসে অর্থনৈতিক সহায়তা, যার কথা বলতে গেলে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, এই দেশগুলোর নাম বলতেই হচ্ছে। এই দেশগুলোর অর্থনৈতিক সংকটে ভারত লোন দেওয়া বা জরুরি যা কিছু প্রয়োজনীয়তা রয়েছে সেটাও করে দিয়েছে। ভারত কখনোই সরাসরি আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তবু কেন বিশ্বাসঘাতকতা? এইখানেই শুরু আসল প্রশ্ন, যে দেশগুলো ভারতের সাহায্য পেয়েছে তারা আন্তর্জাতিক মঞ্চে কি ভূমিকা নিয়েছে? আন্তর্জাতিক ফোরামে ভারত বিরোধিতার কথা বলতেই হয়। জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় দেখা গিয়েছে যে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পড়েছে ভোট, মানবাধিকার ইস্যুতে পক্ষপাত দুষ্ট অবস্থান, সীমান্ত সংঘাতে নিরপেক্ষ না থাকা, এগুলো অনেক সময় করেছে সেই দেশগুলোই যাদের পাশে সংকটে বন্ধুর মতো দাঁড়িয়েছিল ভারত। এরপর রয়েছে চীনের প্রভাব। একটা বড় কারণ হচ্ছে চীনের আগ্রাসী কূটনীতি। চীন কি করে? চীন প্রথমে আপনার কাছে বন্ধুর মতন আসবে, ঋণ দেবে, বড় অবকাঠামো প্রকল্পের প্রতিশ্রুতি দেবে, কিন্তু সেই ঋণের ফাঁদে পড়ে দেশগুলো রাজনৈতিকভাবে বাধ্য হয়ে যায় চীনের মতো ওঠা বসা করতে। শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখে নিন না, শ্রীলঙ্কায় যখন সংকট দেখা দিল তখন চীন কিন্তু একদম ত্রাতার ভূমিকায় এসে বলল যে বন্ধু শ্রীলঙ্কা, আমি ঋণ দিতে রাজি আছি। তারপরে শ্রীলঙ্কার কি অবস্থা হচ্ছে সেটা কম বেশি যারা রাজনীতির সঙ্গে খবর রাখেন তারা সবাই জানেন। ফলে ভারতের বিরুদ্ধে এই চীনের আধিপত্যের জন্য একটা সময় হলেও ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে তারা বাধ্য হয়। এরপর যেটা আসে যে স্বল্পমেয়াদী লাভের রাজনীতি। অনেক দেশ শীর্ষমেয়াদী বন্ধুত্বের বদলে তাৎক্ষণিক আর্থিক সুবিধা
রাজনৈতিক সুরক্ষা, শক্তিশালী দেশের ছায়া পেতে পছন্দ করে, এই বিষয়গুলোকেই তারা প্রাধান্য দেয়। শ্রীলঙ্কা ঋণের সময় বন্ধু আর শক্তির সময় মুখ ফেরানো। ভারতের সহায়তা 2022 সালে ভয়াবহ আর্থিক সংকট, খাদ্য, জ্বালানি, ওষুধের তীব্র ঘাটতি। ভারত প্রায় সেখানে দেখা গেল যে $4 বিলিয়ন বেশি সহায়তা করেছিল। ক্রেডিট লাইন, জ্বালানি সরবরাহ, খাদ্যশস্য, ওষুধ, কোনটা করেনি বলুন তো ভারত? ভারত কোনো সামরিক ঘাঁটি চায়নি, কোনো রাজনৈতিক শর্তও কিন্তু চাপায়নি। তারপর কি হলো? দেখা গেল হাম্বানটোটা বন্দর দীর্ঘমেয়াদে চীনের হাতে। ভারতীয় নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হলো শ্রীলঙ্কার তরফে। ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়ানোর সুযোগ করে দেওয়া হলো। বিশ্বাসঘাতকতার দিকটা কি? যে দেশটি ভারতের সাহায্যে শ্বাস ফিরে পেয়েছে, সেই দেশই এমন সিদ্ধান্ত নিয়েছে যা সরাসরি ভারতের কৌশলগত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। এটি কেবল কৃতজ্ঞতার অভাব নয়, এটি কৌশলগত বিশ্বাসঘাতকতা। ভারতীয় হিসেবে এই কথাটা হয়তো আমার মতন আপনারাও বলবেন। এরপরে আসে নেপাল, ভাই থেকে প্রতিপক্ষ। ভারতের কি ভূমিকা? 2015 সালে ভয়াবহ ভূমিকম্প, প্রথম আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভারত, তারা কিন্তু একদম বন্ধুর মতন পাশে এসে দাঁড়ায়। রাস্তা, হাসপাতাল, ঘর পুনর্নির্মাণ ইত্যাদি যাবতীয় পদক্ষেপে ভারত সহায়তা করলো নেপালকে। পরবর্তী পদক্ষেপ কি হলো? হঠাৎ সীমান্ত মানচিত্রে পরিবর্তন, কালাপানি, লিপুলেখ, বিতর্ক উস্কে দেওয়া হলো। ভারতের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনীতির নেপথ্যের কারণ কি রইল? সেই ঘুরে ফিরে চীনের সক্রিয় রাজনৈতিক প্রভাব, অবকাঠামো ও ঋণের প্রলোভন। ভারত বিরোধিতা একটা যেন অভ্যন্তরীণ জনপ্রিয়তা পেয়ে গেল। নেপাল জানে ভারত কখনোই সম্পর্ক ছিন্ন করবে না, এই বিশ্বাস থেকেই সে বারবার সীমাটাকে লঙ্ঘন করেই যাচ্ছে। এরপরে আসি মালদ্বীপের কথায়। একটা সময়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রচুর ভারতীয়র পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে এই মালদ্বীপ। বলা যেতে পারে যে ভারতীয় পর্যটকদের থেকে প্রচুর পরিমাণে মালদ্বীপের পর্যটন শিল্প বাবদ প্রচুর টাকা এসেছে। কিন্তু সেই মালদ্বীপ, তার কি লক্ষ্য ছিল? না সাহায্য নাও তারপর ভারত আউট, এই ধরনের যে আচরণ, সেই আচরণ করা। জল সংকটে জরুরি সহায়তা করে ভারত, কোভিডের সময় চিকিৎসা দেওয়া, ভ্যাকসিন দেওয়া, প্রতিরক্ষা প্রশিক্ষণ, অর্থনৈতিক সাহায্য করা। কিন্তু তারপর লাভটা কি হলো? ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইন হলো, ভারতীয় সেনার উপস্থিতি নিয়ে অপপ্রচার হলো, চীনপন্থী রাজনৈতিক শক্তির উত্থান হলো। বাস্তবতা কি? ভারতের উপস্থিতি ছিল মানবিক, ভারতের কোনো এক্সপেকটেশন ছিল না, প্রতিরক্ষামূলক আচরণ ছিল। সরকারের আমন্ত্রণেই কিন্তু ভারত সাহায্য করেছিল, তবুও সেটাকে হস্তক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছিল। এরপর আফগানিস্তান, নীরব কৃতজ্ঞতা, প্রকাশ্য সমর্থন নয়। ভারতের কি কাজ? ভারত কি করেছিল? পার্লামেন্ট ভবন, বাঁধ, হাসপাতাল, শিক্ষা প্রকল্প। ফলাফল কি হলো? সরকার পতনের পর ভারতের প্রভাব শূন্য। তালিবান শাসনে ভারতের অবদান অস্বীকার করা হলো। পাকিস্তান ও চীনের প্রভাব বৃদ্ধি পেল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন তালিবান আবার ভারতের সঙ্গে সেই সম্পর্কটাকে পুনরায় এস্টাবলিশ করার চেষ্টা করছে। তালিবানের তরফ থেকে তালিবানি প্রতিনিধি তারা ভারতে এসেছে, ভারতের সঙ্গে বৈঠক করেছে, সেখানে বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আবার এটাও ভুললে চলবে না, এই তালিবানের লোকজনই আবার বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশে সেখানে যারা ভারত বিরোধী কথা বলছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে একেবারে রীতিমতো বাংলাদেশকে ইসলামিক এমিরেট সেটা তৈরির চেষ্টা চলেছে। তো এখান থেকে শিক্ষাটা কি আসছে? যে মানবিক বিনিয়োগ সবসময় রাজনৈতিক লাভ কিন্তু নিয়ে আসে না। আন্তর্জাতিক মঞ্চে ভোটের রাজনীতি কি রয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। জাতিসংঘে দেখা যাচ্ছে যে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান, মানবাধিকার প্রস্তাবে নিরপেক্ষ না থাকা। এই দেশগুলোর অনেকেই এই কাজ করেছে। এই দেশগুলোর মধ্যে থেকে অনেক দেশই রয়েছে যারা ভারতের থেকে ভ্যাকসিন পেয়েছে, ভারতের থেকে খাবার পেয়েছে, কিন্তু ভোটের সময় স্বার্থই শেষ কথা। ভারতের বিদেশ নীতি কিন্তু এখন ধীরে ধীরে পাল্টাচ্ছে। সাহায্যের সঙ্গে শর্ত, পারস্পরিক স্বার্থে স্পষ্টতা, নিরাপত্তা, সর্বোপরি নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। আর এই পরিবর্তন একেবারে সুস্পষ্ট।
কিন্তু ভারত এখনো মানবিক অবস্থান থেকে সরে আসেনি। তাই তো দেখুন না, বাংলাদেশের মতন একটা দেশ যারা সারাক্ষণ বলছে যে ভারতের 7 সিস্টার্স দখল করে নেব, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো, সেই বাংলাদেশকেও চাল দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে। ভারতের কূটনৈতিক একটা দিশা রয়েছে। আগামী দিনে ভারতের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। কি কি চ্যালেঞ্জ রয়েছে? বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে চিহ্নিত করা, চীনা প্রভাবকে মোকাবিলা করা, মানবিকতা এবং বাস্তববাদে ভারসাম্য। ভারত এখন শুধু সাহায্যকারী দেশ নয়, বরং একটি কৌশলগত শক্তি। আর এইবার যে দেশটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক বন্ধুত্ব বনাম আধুনিক কূটনৈতিক বাস্তবতা। ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ছোট্ট করে বলতেই হয়। 1971-এর মুক্তিযুদ্ধ, ভারত সরাসরি সামরিক এবং মানবিক যে সহায়তা সেটা করে, প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়, আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে পাশে দাঁড়ায়। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জন্মের পিছনে ভারতের ভূমিকা সেটা রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না। যদিও বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা বাংলাদেশের মানুষজন তারা অনেকেই বলছেন যে মুক্তিযুদ্ধের কোনো দাম নেই, ভারতের কোনো দাম নেই, যে পাকিস্তানের থেকে একটা সময় তারা স্বাধীনতা চেয়েছে, যে পাকিস্তান ভারত স্বাধীনতা পেতে সাহায্য করেছে, সেই পাকিস্তান এখন বাংলাদেশের ভীষণ ভালো বন্ধু। গলায় গলায় ভাব যাকে বলে, কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় পাকিস্তান ভীষণ আপন। কিন্তু ভেবে দেখুন তো, যে সমস্ত মানুষ চিকিৎসা পরিষেবার জন্য ভারতের উপরে নির্ভর, বাংলাদেশের মানুষজন, তারা তো চিকিৎসার জন্য ভারতেই আসছে। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের একটা কালচারগত মিল রয়েছে, ভাষাগত মিল রয়েছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে নেই। আর পাকিস্তানের তো এমনিতেই ভারেমা ভবানী দশা, পাকিস্তান আবার কাকে মদত করবে? তো যাই হোক, আরও এখানে যে কটা পয়েন্ট রয়েছে সেগুলো এবার আপনাদেরকে বলছি। আধুনিক সময়ে ভারতের সহায়তা। গত 1 দশকে ভারত বিদ্যুৎ সরবরাহ করেছে বাংলাদেশকে, রেল আর সড়ক যোগাযোগ যে ব্যবস্থা সেটাকে উন্নত করেছে, বন্দর ব্যবহারের সুবিধা দিয়েছে, কোভিডের সময় ভ্যাকসিন আর চিকিৎসা দিয়েছে, চিকিৎসার সাহায্য প্রদান করেছে, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা প্রদান করেছে। ভারত বাংলাদেশকে দেখেছে ভীষণ ঘনিষ্ঠ কৌশলগত বন্ধু হিসেবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সমস্যাটা কোথায়? এখান থেকেই তো শুরু হচ্ছে জটিলতা। আন্তর্জাতিক মঞ্চে অবস্থান। কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সব সময় ভারতের অবস্থানের সঙ্গে সরাসরি একমত হয়নি, নিরপেক্ষতা বা নীরবতা পালন করেছে। কূটনৈতিক দৃষ্টিতে এটি খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা তো খুবই হতাশাজনক। চীনের ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশে, বড় অবকাঠামো প্রকল্প। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস, তিনি তো বারবার চীন সফর করছেন, চীন থেকে একটু টাকা পয়সা আনার চেষ্টা করছেন, বন্দর চীনের হাতে দিয়ে দিচ্ছেন, বড় অবকাঠামো প্রকল্প, সামরিক সরঞ্জাম, বন্দর, যোগাযোগ ব্যবস্থা। চীনের উপস্থিতি দ্রুত বেড়েছে, যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের যে ভারসাম্য তাতে চাপ এসেছে, নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগ বেড়েছে। ভারত এখানে ভারসাম্য কূটনীতি অনুসরণ করেছে, কিন্তু সেই ভারসাম্য কখনো কখনো ভারতের স্বার্থের সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে সাংঘর্ষিক হয়ে পড়ছে। জনমত এবং রাজনৈতিক ভাষ্য কি রয়েছে? সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী প্রচার হচ্ছে। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী বাংলাদেশ, সেখানে কান পাততেই শোনা যাচ্ছে বারবার তারা ভারত বিরোধী কথা বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেররিস্ট বলছে। এই সমস্ত হচ্ছে। সীমান্ত ও নাগরিকত্ব ইস্যুতে আবেগী বক্তব্য রাখা হচ্ছে, ইতিহাসের অবদানকে খাটো করে দেখা হচ্ছে। এই বিষয়গুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত না হলেও দ্বিপাক্ষিক বিশ্বাসে প্রভাব ফেলছে। কিন্তু এটা কি বিশ্বাসঘাতকতা? এখানে একটা কথা বলতেই হয়, বাংলাদেশের ক্ষেত্রে এটি সরাসরি বিশ্বাসঘাতকতা নয়, বরং স্বার্থকেন্দ্রিক কূটনৈতিক দূরত্ব। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে যে দেশটি এত বড় বড় ঐতিহাসিক ত্যাগ করেছে, তার কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশিত। শেষে যেটা বলতেই হয় যে ভারত বারবার প্রমাণ করেছে যে সে বিপদের সময় পাশে দাঁড়ায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কৃতজ্ঞতা নয়, স্বার্থই অনেকটা কথা বলে। তবু ভারত তার নৈতিক অবস্থান ছাড়েনি, এটা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রশ্ন একটাই, বিশ্বাসঘাতকতা করা দেশগুলো ভবিষ্যতে বুঝবে ভারতের বন্ধুত্বের মূল্য? যদিও এই প্রশ্নের উত্তর সময় দেবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জোর নিয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।